সরকার অনুগত যে বিরোধী দল, সরকারের আনুকূল্যে যে বিরোধী দল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির চেয়ারম্যান মিস্টার জে.এম. কাদের প্রতি ওবায়দুল কাদের সাহেব ভীষণ ক্ষুব্ধ হয়েছেন, বিরক্ত হয়েছেন। তিনি জে.এম. কাদেরকে বলেছেন, জে.এম. কাদের সাহেবকে প্রমাণ দিতে হবে যে জে.এম. কাদের সাহেবকে কারা নির্বাচনে আসতে বাধ্য করলো বা চাপ দিল। গত 27শে এপ্রিল জাতীয় পার্টি তাদের দলের একটি বর্ধিত সভায় জে.এম. কাদের সাহেব অভিযোগ করেছেন যে তিনি চাপের মুখে পড়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই চাপে পড়া তো জাতীয় পার্টির জন্য প্রথম না। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ যখন বেঁচে ছিলেন তখন তিনি বারবার চাপের মধ্যে পড়তেন। তিনি বারবার চাপে পড়ে মানে তিনি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন। 1996 সালে যখন আওয়ামী লীগ প্রথমবারের মতো 21 বছর পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তখন সরকার গঠন করার মতো মানে আপনার এনাফ পর্যাপ্ত আসন ছিল না। জাতীয় পার্টি সেই নির্বাচনে প্রায় 35টি আসন জিতেছিল এবং তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছিল। তো সুতরাং জাতীয় পার্টি তো নতুন করে তো সরকারের সাথে গাঁটছড়া লাগানো না, অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের গাঁটছড়া নতুন কিছু না। এরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না বহু বছর। দীর্ঘ 21 বছর পরে আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছিল সেটাও জাতীয় পার্টির সাহায্যে। যেই জাতীয় পার্টিকে আমরা আমাদের ছাত্র জীবন 80-র দশকে আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, সামরিক শাসন বিরোধী আন্দোলন করেছি, সে পরিত্যক্ত সামরিক শাসককে, সেই পরিত্যক্ত সামরিক স্বৈরাচারকে আওয়ামী লীগ কোলে তুলে নিয়েছিল শুধুই মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। সে কথা তো বাংলাদেশের মানুষ জানে। তাদের সাথে জয়েন্টলি তারা গভর্নমেন্ট ফর্ম করেছিল এবং তাদেরকে সাথে নিয়ে তারা বিএনপির বিরুদ্ধে মানে আপনার আন্দোলন করেছিল, সবকিছু করেছিল এবং মহাজোটও গঠন করেছিল আপনার 2006 সালের নির্বাচনে। তো হঠাৎ করে যেহেতু আপনার জে.এম. কাদের সাহেব মানে হাড়িটা ফাটিয়ে দিলেন জনসমক্ষে, তিনি বললেন যে মানে আপনার নির্বাচনে যাওয়ার জন্য তার প্রতি চাপ ছিল। তো কি ধরনের চাপ ছিল? চাপ ছিল একটা, সেটা হলো যদি জে.এম. কাদের সাহেব নির্বাচনে না যান তাহলে জে.এম. কাদেরের বিকল্প হিসেবে সরকার তো আরেকটা জাতীয় পার্টি এরশাদ সাহেবের পত্নী মিসেস রওশন এরশাদকে দিয়ে মোটামুটি একটি দল তো খাড়া করে রেখেছিলেন। অর্থাৎ যদি জে.এম. কাদের সাহেব না যেতেন তাহলে দৃশ্যপটে চলে আসতো আপনার মানে রওশন এরশাদ এবং তার অনুগামীরা যারা সরকারের সাথে থাকতে পছন্দ করেন। একইভাবে আপনাদের যদি মনে থাকে যে 2014 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি কিন্তু পাবলিকলি ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না, তার দল নির্বাচনে অংশ নিচ্ছে না। আমরা দেখেছিলাম কিভাবে আপনার মানে হোসেন মোহাম্মদ এরশাদকে জোরপূর্বকভাবে তুলে নেওয়া হলো এবং তাকে আপনার সিএমএইচে ভর্তি করানো হলো। সুস্থ একটা মানুষকে আপনার সিএমএইচে ভর্তি করিয়ে জোরপূর্বকভাবে তাকে বাধ্য করা হলো নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে। যদিও মানে তিনি বন্দী থাকা অবস্থায় তিনি নির্বাচনে ঘোষণা দিয়ে যোগদান করছেন এরকম কোনো ঘোষণা দেননি। এবং নির্বাচনে এরশাদ সাহেব যেহেতু ঘোষণা দেননি, তার ভাইয়ের এই নির্দেশ ফলো করে আপনার জে.এম. কাদের সাহেব নির্বাচন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন এবং অনেকেই প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু সরকার কিন্তু সবসময় সমস্ত ডিমগুলো এক ঝুড়িতে রাখে না। যেমন হোসেন মোহাম্মদ এরশাদকে যখন বাগে আনতে পারছিলেন না তখন তারা বেগম রওশন এরশাদকে নিয়ে তারা মানে খেলাধুলা করলেন, রওশন এরশাদকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার কিছু লোকজনকে দিয়ে মানে একটা গ্রুপ করে দেওয়া হলো এবং রওশন এরশাদকে পরবর্তীতে তাকে বিরোধী দলের মানে আপনার নেতা করা হলো। এবং ভেরি ইন্টারেস্টিং যে এরশাদ সাহেব নির্বাচন আগ পর্যন্ত বলেননি যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, বরং তিনি বলেছেন তার দল নির্বাচনে অংশ নিচ্ছেন না। সেই এরশাদ সাহেবকেও কিন্তু আপনার নির্বাচনে কি করা হলো, তাকে 2014 সালে তাকে ঘোষণা দেওয়া হলো যে তিনি হচ্ছেন মানে সরকারের বিশেষ দূত এবং তাকে এমপি দেওয়া হলো। গোটা 5 বছর তাকে যে লোকটি নির্বাচনে অংশ নিল না, কোনো ক্যাম্পেইনে গেল না, যিনি পাবলিকলি ঘোষণা করলেন যে তার দল নির্বাচনে অংশ নিচ্ছে না, সেই লোকটিকে আপনার এমপি ঘোষণা করে তাকে 5 বছর মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ করে তাকে বেতন ভাতা সুযোগ সুবিধা ব্যাংকের পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু তাকে দেওয়া হলো শুধুমাত্র বাগে আনার জন্য। জাতীয় পার্টি তো সরকারের আয়ত্তের মধ্যে বাগের মধ্যে রয়েছে সে বহু বছর ধরে
এবং এর পেছনে সুতোটা শুধুমাত্র দেশের সীমানার বাইরেও এই জাতীয় পার্টিকে যে টান দেওয়া দেই হয়, হোসেন মোহাম্মদ এরশাদকে যে টান দিয়ে কখনো ব্যবহার করা হয়, এটা শুধু যে দেশের মধ্যে তা না। ধারণা করা হয় যে এরশাদকে টানাটানি যে করা হয় যে সুতো দিয়ে, সেই সুতোটা কিন্তু দেশের বাইরে। তাদের নির্দেশেই, তাদের চাপে পড়েই কিন্তু মানে আপনার এরশাদ সাহেবকে নির্বাচনে কখনো যেতে হয়। হ্যাঁ, এগুলো সমস্ত ঘটনাগুলো তো আমরা জানি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে প্রিয় দর্শক, যখন 2014 সালে নির্বাচনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রায় সকল রাজনৈতিক দলগুলো যখন বর্জন করলো, তখন সেই সময় ভারতের আপনার পররাষ্ট্র সচিব সুজাতা সিং, তখন মনমোহন সিং এর মানে নেতৃত্বে কংগ্রেস লেড একটা অ্যালায়েন্স তখন ওই দেশটি শাসন করছিল। আসলে বাংলাদেশে কংগ্রেস দেশ শাসন মানে আপনার ভারতে কংগ্রেস দেশ শাসন করুক, অথবা দিল্লিতে আপনার মানে বিজেপি দেশ তাদের দেশ শাসন করুক, সেটা বড় কথা না। বাংলাদেশকে করায়ত্ত রাখার জন্য, বাংলাদেশ সরকারকে চাপের মধ্যে রাখার জন্য মোটামুটি কংগ্রেস এবং আপনার বিজেপি যাদেরকে আমরা দেখছি, মোটামুটি প্রত্যেকের রোল তো আমরা কম বেশি একই রকম দেখছি, তাই না? সেটা মনমোহন সিং এর আমলে তো আমরা একই জিনিস দেখলাম, যে সুজাতা সিং কিভাবে আপনার নির্বাচন কমিশনের সাথে মিটিং করলেন, কিভাবে আপনার এরশাদ সাহেবের সাথে মিটিং করলেন, এবং মানে তাকে নির্বাচনে যাওয়ার জন্য মানে এইবার যেমন ভারত বলেছে তারা একটা স্ট্যাবিলিটি, একটা স্থিতিশীলতা চায়, ঠিক 14 সালে একই কথা বলেছিল যে তারা বাংলাদেশে একটা স্ট্যাবিলিটি দেখতে চায়। স্ট্যাবিলিটি মিনস তারা আওয়ামী লীগের শাসন চায়। তো যাই হোক, যেটা বলছিলাম, 14 সালে ঠিক একই কারণে হোসেন মোহাম্মদ এরশাদকে জাতীয় পার্টিকে কথা শুনতে হয়েছে চাপে পড়ে। 18 সালে ঠিক একই কথা। 24 সালে জাতীয় পার্টির বর্তমান যিনি চেয়ারম্যান গোলাম কাদের সাহেব, জিএম কাদের যাকে বলা হয়, তিনি তো পাবলিকলি বহুবার মানে সরকারের বহু সমালোচনা করেছিলেন, এবং তার কথাবার্তায় এটাই ধারণা করা হচ্ছিল যে তার দল নির্বাচন থেকে দূরে থাকবে। এবং প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, খোদ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন জাতীয় পার্টির শেষমেশ নির্বাচনে নাও আসতে পারে। তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস থেকে শুরু করে অনেক দেশের রাষ্ট্রদূতদের মানে মানে নিয়মিত বৈঠক হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল। ফলে সরকারের তরফ থেকে একটা ইমপ্রেশন এটা সৃষ্টি হয়েছিল যে বোধ হয় মানে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না। যখন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না এমন ধরনের একটি আশঙ্কা যখন সরকারের মধ্যে যখন তৈরি হলো, তখন কিন্তু সরকার ঠিক জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে আবার তারা রওশন এরশাদকে দৃশ্যপটে নিয়ে আসলেন। মানে বয়োবৃদ্ধ রওশন এরশাদ হাঁটতে পারেন না, চলতে পারেন না বেচারি, তারপরে তাকে সামনে নিয়ে এসে একটি আরেকটা ফ্যাকশন, একটু জাতীয় পার্টি একটি অপভ্রংশ একটি অংশ তৈরি করে মানে মোটামুটি জিএম কাদেরকে থ্রেট করালো। অবশ্য আমি যেটা বলতে চাই যে মানে যেটা জিএম কাদের সাহেব বলেছেন যে তিনি মানে বিএনপির বেলায় অভিযোগ করে বলেছেন যে বিএনপি নাকি অভিযোগ করে যে যদি জিএম কাদের সাহেবের নেতৃত্বাধীন জাতীয় পার্টি যদি ইলেকশনে যদি না যেত তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্যরকম হতে পারতো। আমি এই ব্যাপারে জাতীয় পার্টির মানে চেয়ারম্যান যে কথাটি বলেছেন এই ব্যাপারে আমি একমত নই যে বিএনপি এই ধরনের অভিযোগ আদৌ করেছে কিনা। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি এবং মানে আপনার গত নির্বাচন আগে পরের পরিস্থিতিগুলো যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে যদি জিএম কাদের সাহেব যদি তার অংশের জাতীয় পার্টিকে যদি বিএনপির সাথে যদি নির্বাচনে দূরেও রাখতো, নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদেরকে যদি নিজেদেরকে দূরেও রাখতো, তাহলে কিন্তু সরকার বসে থাকতো না। ইন দ্যাট কেস তারা যেটা করতো সেটা হচ্ছে মানে আপনার রওশনের সাথে তারা দৃশ্যপটে নিয়ে আসতো, সেটা হুইল চেয়ারে হোক আর লাইফ সাপোর্ট হোক, যেভাবে হোক না কেন তাকে রওশন এরশাদকে তারা মানে সামনে নিয়ে আসতো, কাজী ফিরোজ রশিদ এবং যাদেরকে আমরা এখন রওশন এরশাদের পরিপন্থী মানে তাদের পন্থী হিসেবে যাদেরকে দেখছি, এই গ্রুপটাকে দিয়ে মশিউর রহমান রাঙা ঠাঙা এদেরকে দিয়ে আপনার মানে একটা গ্রুপ মানে খাড়া করে ফেলতো। সম্ভবত বিপদের আঁচ করতে পেরেই গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি বুঝতে পেরেছিলেন সরকার কোনো না কোনোভাবে একটি জাতীয় পার্টি ব্যবহার করবে, যেহেতু নির্বাচন কমিশন তাদের অনুগত, সুতরাং লাঙ্গল মার্কাটো রওশন এরশাদকে দিয়ে দিত। তাদের দলের গঠনতন্ত্রের রওশন এরশাদকে সেটা দিতে পারে না, বা জিএম কাদেরই লাঙ্গলের অধিকারী বা মূল নেতৃত্বের অধিকারী, কে কার কথা মানবে? এগুলো কি মানা হতো? দেখাগুলো ঠিকই রওশন এরশাদকে আপনার মানে লাঙ্গল দিয়ে দিত, তাকেই বিরোধী দলের নেত্রী বানিয়ে নেওয়া হতো, রাঙাদেরকে হয়তো আপনার মানে উপনেতা টুপনেতা বানিয়ে, এটা নিয়ে মোটামুটি সরকার তার যে মনোবাঞ্ছনা যেটা মানে নির্বাচনে জাতীয় পার্টিও আছে, যেহেতু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না,
এমনি ধরনের পরিস্থিতি সরকারকে তো একটা জাতীয় পার্টি দেখাতেই হবে, কারণ আর তো জাতীয় সবেধন নীলমণি জাতীয় পার্টি ছাড়া তো সরকারের কাছে আর কোনো দল ছিল না। তো সুতরাং জিএম কাদের সাহেবের মানে কোনো বোধ হয় কোনো অল্টারনেটিভ ছিল না এই নির্বাচনে অংশ নেওয়া, এবং ওই যেটা যে বলে ভিক্ষার চাল কারার আকারা, পয়সা দিয়ে তো কিনতে হয়নি। সরকার কতগুলো আসন দিয়েছিল, 26টি না কতটা আসন দিয়েছিল, তাও সবকটা জিএম কাদের ভাষা সরকার যে কটা চেয়েছে সেই কটাতে আপনার মানে জিতেছে। অর্থাৎ সরকার চেয়েছিল জাতীয় পার্টি 11টার বেশি যাতে না জিতে, সুতরাং 11টাই আপনার মানে মানে জাতীয় পার্টিকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এমনি একটি পরিস্থিতি আপনার মানে চলছে। তো যে কথা বলছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তার উপরে চাপ ছিল অত্যন্ত স্পষ্ট, কিন্তু চাপটা কাদের তরফে ছিল সেটা জিএম কাদের সাহেব অবশ্য উল্লেখ করেননি। এবং এই জায়গাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ভীষণ গোস্বা হয়েছেন। কেন জিএম কাদের সাহেব প্রকাশ্যে বলেন মানে তিনি চাপের মুখে নির্বাচনে গিয়েছেন, কারা জিএম কাদের সাহেবকে চাপ দিয়েছে এটা প্রকাশ্য করতে আপনার বলেছেন আপনার ওবায়দুল কাদের সাহেব। আচ্ছা বলেন তো, জিএম কাদের সাহেব যেই বেচারা যেই পরিস্থিতির মধ্যে আছেন, এমনি তো তার দল ভেঙে চুরে মানে টুকরো করে দিয়ে একটা মানে কি বলে বেগম এরশাদের নেতৃত্বাধীন কথিত নেতৃত্বাধীন একটি অংশকে কিন্তু ঘাড়ের উপরে মোটামুটি মানে শ্বাস ফেলাচ্ছে। অর্থাৎ জিএম কাদের একটু তেরিবেরি করলেই কিন্তু আপনার আবার ওই ইয়েকে কি বলে রওশন এরশাদের গ্রুপটাকে এদেরকে আবার সামনে সরকার নিয়ে আসবে। এটা তো জিএম কাদের সাহেব বোঝেন। তো সুতরাং জিএম কাদের সাহেবের মাথা তো দুটো না, তার তো সংসদে তিনি বিরোধী দলের নেতা থাকতে চান, লাঙ্গল মার্কাটও ধরে রাখতে চান, তিনি কি করে বলবেন যে মানে কে তাকে চাপ দিয়েছে। তবে অনুমান করা যায় সরকারের তরফ থেকে নিঃসন্দেহে মানে জিএম কাদের উপরে চাপ ছিল। কোন মহল চাপ দিয়েছে সেটা জিএম কাদের সাহেব যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। তবে অনুমান করা যায়, জনগণ অনুমান করে যায় কারা তাকে চাপ দিয়েছিল। আর দ্বিতীয় একটি চাপ যে বোঝা যায় সেটা হচ্ছে নির্বাচনের আগে জিএম কাদের সাহেবকে ভারতে আমন্ত্রণ জানানো হয়। তাদের ভারতীয় কর্তৃপক্ষের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে একটা ডেলিগেশন নিয়ে গেছিলেন, তাদের সাথে একটা বৈঠক হয়। সেই দিল্লি থেকে বৈঠক সারার পরে জিএম কাদের সাহেব অদ্যাবধি কিন্তু বলেননি ভারতের সাথে তার কি আলোচনা হয়েছিল, সেটা কিন্তু আজও তিনি ডিসক্লোজ করেননি। তো সেই হিসেবে বলা যেতে পারে মানে জিএম কাদের সাহেব মোটামুটি বিশ্বস্ত পার্টনার, যাদের সাথে তিনি ডিলে ছিলেন তারা তাকে বিশ্বাস করতে পারে, কারণ তিনি বিশ্বাসভঙ্গের কোনো কারণ করেননি। তিনি নির্বাচনে গিয়েছেন এবং কি আলোচনা হয়েছে সেটা তিনি এখন পর্যন্ত ডিসক্লোজ করেননি। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন জিএম কাদের কোন কোন মহল থেকে চাপের মধ্যে পড়েছিলেন হাসিনার সরকারকে আপনার ক্ষমতা রাখার জন্য। বাংলাদেশে তথাকথিত গণতন্ত্র চুলোয় যাক, বাংলাদেশে আপনার শাসনতান্ত্রিক অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার স্থিতিশীলতা ধরে রাখার জন্য জিএম কাদের সাহেব যে নির্বাচনে গিয়েছেন এবং কথা রেখেছেন মহল বিশেষের, সেটা দেশের এবং দেশের বাইরের, এটা অনুমেয়। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যতই পিড়াপিড়ি করুন, যতই চাপ দিন আর যাই কিছু বলুন না কেন, জিএম কাদের সাহেব অবশ্যই মুখ খুলবেন বলে মনে করি না।